এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। কবি এই গ্রামের ছবি আঁকতে গিয়ে বলেছেন, এটি এমন একটি গ্রাম যেখানে ব্যস্ততা নেই, ঘড়ির কাঁটাধারে মানুষের কর্মচাঞ্চল্য নেই। নাগরিক জীবন অর্থাৎ শহর জীবনে যে দ্রুতগতি তা যেন এই গ্রামের দ্বারপ্রান্তে এসে থমকে দাঁড়িয়েছে। কবি আসলে একটি বৃষ্টিমুখর লাজুক গ্রামের কথা তুলে ধরেছেন, যেখানকার মানুষেরা সবসময় কর্মব্যস্ত থাকে না, তারা নির্দিষ্ট সময় কাজ করে। শহরের মানুষদের মতো তারা দ্রুতগতির নয়। সেখানে যেন কোনো নির্দিষ্ট পথিককে রাস্তা দেখায় না, তবু পথ হেঁটে যেন মানুষ তার গন্তব্যে পৌঁছে যায়। এর পরের লাইনে, জোড়াঢিঘি তার পাড়েতে টালের শাড়ি, দূরে বাঁধঝাড়ে আত্মদানের সারা, পচা জল আর মশার অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। জোড়াঢিঘি বলতে বোঝায় যেখানে দুটি দিঘি একসঙ্গে কাছাকাছি অবস্থান করেছে, সেখানে টালের শাড়ি রয়েছে, যেখানে বাঁশ গাছ মাথা ঝুঁকিয়ে নিজেকে নিবেদন করে সেই কিষান পাড়ায় কবি পৌঁছে যান এবং সেখানে দেখতে পান বাঁশ গাছ যেন ঝুঁকি ঝুঁকি নিবেদন করছে কবিকে এবং দিঘিকে। এই গ্রামের পাশে মদা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। এই গ্রামের পাশে অর্থাৎ কবি যে গ্রামের চিত্র এঁকেছেন তার বর্ণনায় এই কবিতায় তুলে ধরেছেন। বস্তুদের এই কবিতাটি লেখা হয়েছিল 1950 সালের মনান্তরের ঠিক 1 বছর পরে। এই 1 বছর পরে যে অবস্থা হয়েছিল এই ঘটনা কি কিন্তু এই কবিতা জুড়ে বিস্তৃত বিবরণ দেওয়া আছে এবং দুর্ভিক্ষের সময় মানুষের কি অবস্থা হয়েছিল তা নিয়ে কিন্তু এই কবিতাটি কবি লিখেছেন। জোড়াদিঘি তার পাড়েতে তালের শাড়ি, দূরে বাঁধঝাড়ে আত্মদানের সারা। যেখানে জোড়াদিঘির পাড়ে তালের শাড়ি, সেখানে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে নিজেকে নিবেদন করে সেই কিষান পাড়ায় কবি পৌঁছে যান। এই গ্রামের পাশে মদা নদী 12 মাস আজ বিদ্রোহ বুঝি করে। কবি মনান্তর পরবর্তী সময়ে যে একটি বর্ষণমুখর দিন, সেই দিনটি কি বা বর্ষণমুখর সময়, সেই সময়টিকে নিয়ে কিন্তু বর্ণনাটি কবি দিয়েছেন। বর্ষার জলে পুষ্ট গ্রাম বাংলার নদীগুলি বর্ষার সময় ছাড়া বেশিরভাগ সময় মজে থাকে, অথচ বর্ষার সময় সেই নদীগুলি বর্ষার জলে ফুলে ফিপে উঠে গ্রামের পর গ্রামকে বন্যা বিধ্বস্ত করে তোলে। এরূপ এক নদী কবির দৃষ্টিতে ধরা পড়েছে। কল্পনার কাব্যিক দৃষ্টিতে কবি তাকে বিদ্রোহী রূপে তুলে ধরেছেন এই কবিতায়। বিদ্রোহীরা যেমন কোনো বাধা না মেনে নিজেকে তেজ এবং বিক্রম দেখিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করে, ঠিক কবির বাড়ির পাশে যে নদীটি ছিল মদা নদী, তার জলের তরী অপ্লুত হয়ে বিদ্রোহ ঘোষণা করেছে এবং সবকিছুকে চুরমার করে দিয়ে এগিয়ে চলেছে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। ঘাগরা শব্দের অর্থ হচ্ছে লুঙ্গি জাতীয় এক ধরনের পোশাক মহিলারা পরে। আসাম রাজ্যে, মণিপুর রাজ্যে ঘাগরা দেখা যায়। আমাদের বাংলাতেই কিন্তু ঘাগরা ছিল। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এই গ্রামে নতুন সবুজ ঘাগরা পরে। মহিলারা যেমন ঘাগরা পরে তার শরীরটাকে ঢেকে রাখে, ঠিক তেমনি এই গ্রামকে যেন ঢেকে রেখেছে নতুন নতুন সবুজ ঘাস। রাত্রি এখানে স্বাগত সন্ধ্যা সাক্ষী, কিষানকে ঘরে পাঠায় যে পথ, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকি, সন্ধ্যা যেখানে জড়ো করে জনমাঠ। মদা নদী বিদ্রোহের পরে এই গ্রামের চিত্র যেমন কবি তুলে হয়েছেন বিদ্রোহী রূপ, ঠিক তেমনি গ্রাম বাংলার মানুষের অলস কর্মজীবন এবং তাদের একতাকে কবি কিন্তু তুলে ধরেছেন। শাখের পবিত্র ধ্বনিতে যেখানে সন্ধ্যার অন্ধকার নেমে আসে, আলপথ ধরে কিষান হেঁটে বাড়িতে ফিরি, ঘরে ফিরি, বুড়ো বটতলা জমা করে, পরস্পরকে মত বিনিময় করে। পরস্পর মানুষ যে মত বিনিময় করে সেখানে বুড়ো বটতলা যেন তার সাক্ষী। সেই স্নিগ্ধ গ্রামের ছবি কবির চোখে ধরা পড়েছে এবং কবিতার মাধ্যমে পাঠককে বুঝিয়ে দিয়েছেন। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গাই, এই গ্রামের লোক আজও সব কাজ করে। কবি দুর্ভিক্ষের এক ভয়ঙ্কর চিত্র কবি এই কবিতায় তুলে ধরেছেন। তিনি দুর্ভিক্ষের যন্ত্রণা ও প্রতিনিয়ত ভোগ করেছেন। তাকে দিনের পর দিন উপবাসে কাটাতে হয়েছে। দুমুঠো খাবারের জন্য খাদ্যের সারিতে তাকে প্রতীক্ষায় কাটাতে হয়েছে। চিরদিনের কবিতায় কবি সেইরূপ এক গ্রামের চিত্র এঁকেছেন, যে গ্রামের মানুষ ঠিক মতো দুবেলা খেতে পায়নি। ৭৬ মনান্তরের মতো 50 মনান্তরের মানুষ দুর্ভিক্ষের দিন কাটিয়েছে শুধু ভাতের আশায় এবং ফেনসা ভাতের আশায়, ফেনাযুক্ত ভাত বা ফেনার আশায় গ্রামের মানুষেরা ছুটেছিল এবং শেষ অবধি তারা গ্রাম ছেড়ে শহরের দিকে পাড়ি দিয়েছিল। কিন্তু দুর্ভিক্ষের কারণে মানুষের কর্মচঞ্চল হারিয়ে ফেলেনি, বরং দুর্ভিক্ষের মধ্যেই গ্রামের মানুষ কর্মময় জগতে ডুব দিয়েছে। এই লাইনের মাধ্যমে কবি শ্রমজীবী মানুষের কর্মমুখী সত্তাকে
পরিচয় প্রদান করেছে। কৃষক বধূরা ঢেকিতে নাচায় পাই, প্রতি সন্ধ্যায় দ্বীপ জলে ঘড়ি ঘড়ি। কৃষক বধূরা তারা বাড়িতে প্রয়োজনীয় শস্য অর্থাৎ ধান ঢেকিতে নাচিয়ে সেগুলো পায়ে পা দিয়ে অর্থাৎ ঢেকিতে সেগুলোকে ঠিক করে নেয়। ঢেকিতে নাচিয়ে সেখানে খাবার জন্য প্রয়োজনীয়তা করে তোলে, যেখানে খাওয়া যাবে। প্রতি সন্ধ্যায় দ্বীপ জলে ঘড়ি, রাত্রি হলে দেওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় নাতনিকে। প্রতি সন্ধ্যায় দ্বীপ জলে ঘরে উঠি, অর্থাৎ প্রত্যেক সন্ধ্যায় দুর্ভিক্ষের পরবর্তী সময়ে দ্বীপ জলে উঠি, অর্থাৎ রাত্রিবেলাতে সাধারণত আমরা দ্বীপ জ্বালাই। রাত্রি হলে দেওয়ার অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়, অর্থাৎ 50-এর মনন্তরে যে মাটি ফুটুফোটা হয়েছিল সেখানে কোনো চাষাবাদ হয়নি এবং লোকেরা গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দিয়েছিল, ঠিকমতো দুবেলা খেতে পারেনি, সেই ঘটনাটা ঠাকুমা তার নাতনিকে শোনাচ্ছেন। কেমন করে অকালে গত পারে চলে গেল লোক দিশেহারা দিকে দিকে। এর পরের লাইনে, এখানে সকাল ঘোষিত হয় পাখির গানে। এই লাইনটি পরীক্ষা আসতে পারে। এখানে সকাল ঘোষিত হয় পাখির গানে। পাখির গানে কেন বলা হয়েছে? আমরা জানি পাখিরা সাধারণত ভোরবেলায় ওঠে, আর পাখির কলতানি গ্রামের মানুষেরা তারা বিছানা থেকে উঠে পড়ে। তাদের ডাকার জন্য কোনো মানুষের প্রয়োজন পড়ে না, পাখির শব্দেই তারা, পাখির আওয়াজেই প্রত্যেকটি মানুষ বিছানা থেকে উঠে তারা নিজ নিজ কাজ করে। কামার কুমোর তাঁতি তার কাজ জোটে। কামার কুমোররা তারা নিজ নিজ কাজে তারা ব্যস্ত থাকে এবং কাজ করে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা বিচিত্র ধ্বনি ওঠে। চাষি, মাঝি, জেলে, তাঁতি প্রভৃতি শ্রমজীবী মানুষ নিত্য প্রয়োজনে যে নিয়ন্ত্রণ কর্মব্যবস্থা থাকে, ঠিক তেমনি আবার চাষিরা কাজের মাধ্যমে তারা বিচিত্র ধ্বনিতে গান গায় এবং তাদের বড়দের সঙ্গে কথা বলে। সেই সব ঘটনাকেই কবি কিন্তু তুলে ধরেছেন কবিতায়। নিজেদের অস্তিত্বের বিজয় এবং বিজয় উল্লাস উড়িয়ে রেখেছেন কবি এই কবিতায়। তাঁতি, জেলে, কামার, কুমোর সমস্ত শ্রেণীর মানুষের কর্মমুখতাকে জয়গান গিয়েছেন এই কবিতায়। হঠাৎ সেদিন জল আনবার পথেই কৃষক বধূ সে থমকে তাকায় পাশি। কৃষক বধূ, গ্রামের একটি কৃষক বধূ সে থমকে দেখি যে পাশি ফসল ফলেছে। ঘোমটা তুলে সে দেখি নাই কোনো মতে সবুজ ফসলের সুবর্ণ যুগ এসেছে। কৃষিজীবী গ্রাম বাংলার মানুষ এই জমিকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। তাই প্রতিবন্ধকতাকে অর্থাৎ মনান্তরকে তারা পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে এসেছে। গ্রাম বাংলার মানুষ বেশ কিছু সময় হয়তো দুর্ভিক্ষের জ্বালা যন্ত্রণায় প্রতিনিয়ত ভোগ করেছে, অনাহারী যন্ত্রণায় দিন কাটতে হয়, তবু কিন্তু তারা গ্রাম ছেড়ে যেতে চায়নি। আঁকড়ে ধরে রেখেছে এই জন্মভূমি অর্থাৎ আমাদের মাতৃভূমিকে। তাই হঠাৎ জল আনবার পথে কৃষক বধূটি থমকে দাঁড়িয়ে নেয়। ঘোমটার ফাঁক থেকে যে সুখের দিন এসে গেল, নতুন ফসল উঠলো, অর্থাৎ ধান ফলেছে মাঠে মাঠে, অন্যান্য সবজিও ফলেছে। দেখতে পায় সবুজ ফসলের সুবর্ণ যুগ এসেছে, আবার তাদের সোনার দিন ফিরে এসেছে। তারা এখন গ্রামে সুখী শান্তিতে থাকবে এবং তারা নির্দিষ্ট ধর্মাচরণ করতে পারবে। এই কবিতায় কবি একটি দুর্ভিক্ষের গ্রামীণ অবস্থাকে তুলে ধরেছেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দাও।